এই রেকর্ডিং শুরু হলো। শেয়ার স্ক্রিনে গেলাম, এটা শেয়ার করলাম। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, তাই তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আমার হ্যাঁ স্যার। কথাও শুনতে পাচ্ছ? হ্যাঁ ওকে, লেট আস স্টার্ট। বেশি নেই আজকে, অল্পই আর বাকি আছে, আমি কমপ্লিট করে দিই। সেটা হচ্ছে যে আমরা, দাঁড়াও এখন এসিটা বন্ধ করি। হ্যাঁ, আমরা ট্রান্সলোকেশন এ যাব আজকে। তার আগে একটা জিনিস বোঝা, সেটা হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন শুভঙ্করও করলো যে পেপটাইড বন্ড ফরমেশনের ব্যাপারটাও বুঝতে পারেনি। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে যে সাপ্রেসার টিআরএনএ মিউটেশন কি, সবই আমি বুঝিয়ে দেবো। যেটা হচ্ছে যে পেপটাইড বন্ড, হ্যাঁ সায়ন বিশ্বাস লিখেছে, আমি দেখেছি, বাট বাকিদের থেকে একটা আনসার আমি এক্সপেক্ট করছিলাম, সেটা হচ্ছে এনট্রপির ব্যাপারটা। এনট্রপির ব্যাপারটা কিন্তু অতটা কেউ তোমরা মেনশন করোনি, তোমরা ভুল লিখেছো আমি বলছি না। পেপটাইড বন্ড ফরমেশন স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস সেটা তোমরা লিখেছো, কিভাবে হচ্ছে মোটামুটি একটা মেকানিজমও লিখেছো। কিন্তু মানে যে কোনো স্পন্টেনিয়াস রিয়াকশন, ঠিক আছে, সেটা দুভাবে হতে পারে। ওয়েল, একটা হচ্ছে গিয়ে এনথালপি ড্রিভেন হতে পারে, আরেকটা হচ্ছে এনট্রপি ড্রিভেন হতে পারে। তো ওই রিয়াকশনটা কি এনথালপি ড্রিভেন না এনট্রপি ড্রিভেন, এইটা লিখলে আর কি ভালো হতো। হ্যাভিং সেড দ্যাট, ইটস ওকে। আর দেখো এই স্লাইডেই আরেকটা প্রশ্নের উত্তরও চলে আসছে, যে মুভ করে স্যার রাইবোজোম। এনট্রপির ব্যাখ্যাটা কি দিতে হবে? মানে বুঝলাম না আমি ব্যাপারটা। হ্যাঁ, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি শোনো, আমি সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপাতত আমি যেটা বলছি একটু সবাই মন দিয়ে শোনো। হ্যাঁ, এনট্রপির ব্যাখ্যাটা অবশ্যই দিতে হতো, কারণ এনট্রপি, এই যে পেপটাইড বন্ড ফরমেশনের যে এনট্রপির ব্যাপারটা আছে, এটাই কিন্তু মেন, যে একটা ফেভারেবল এনট্রপির জন্য পেপটাইড বন্ডটা ফরমেশন হয়। কতক্ষণ আছে আমাদের কাছে? আচ্ছা, অনেকটা সময় আছে। সেটা হচ্ছে ফরমেশন হয়। আমি একটা জিনিস এখানে ছোট্ট করে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে হোয়াট আর এনট্রপি ড্রিভেন প্রসেসেস এন্ড হোয়াট আর এনথালপি ড্রিভেন প্রসেসেস। আমরা জানি যে যে কোনো বায়োকেমিক্যাল বা কেমিক্যাল রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হতে হয়, তাহলে কি সেটা যে ফ্রি এনার্জি চেঞ্জটা, মানে ডেল্টা জি ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমি আজকে ভাবিনি পড়াবো, জাস্ট তোমরা কোয়েশ্চেন করলে বলে আমি বলছি। তাহলে ডেল্টা জি ভ্যালুটা নেগেটিভ কখন হতে পারে? ঠিক আছে, আমরা জানি জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, ঠিক আছে? জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, ইকুয়াল টু এইচ হচ্ছে এনথালপি, মাইনাস টি ইনটু এস হচ্ছে কি অ্যাবসলিউট টেম্পারেচার ইনটু দা এনট্রপি, ঠিক আছে? জিটা আবার বলছি, গিভস ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু এনথালপি মাইনাস অ্যাবসলিউট টেম্পারেচার ইনটু এস, দ্যাট ইজ দা entropy. G is equal to H minus Ts, or delta G is equal to delta H minus T delta S. ওকে, তাহলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি সেটাকে যদি নেগেটিভ হতে হয়, তাহলে আইদার ডেল্টা এইচ, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন দ্য এনথালপি, সেটাকে হাইলি নেগেটিভ হতে হবে। আর না হলে ডেল্টা এস, হ্যাঁ, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন দ্য এনট্রপি, সেটাকে হাইলি নেগেটিভ হতে হবে। ইন ইদার কেসেস, যদি ডেল্টা এইচটা হাইলি নেগেটিভ হয়, তখনও কিন্তু প্রসেসটা স্পন্টেনিয়াস হবে, এবং যদি ডেল্টা এসটা হাইলি নেগেটিভ হয়, তখনও কিন্তু প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। আমি ক্লিয়ার তো এই ব্যাপারটায়? সামবডি কনফার্ম? ডেল্টা হ্যাঁ জি স্যার। কে যদি নেগেটিভ হতে হয়, তাহলে আইদার ডেল্টা এইচ কে নেগেটিভ হতে হবে হাইলি, অর ডেল্টা এস কে হাইলি নেগেটিভ হতে হবে, অর দুটোকেই নেগেটিভ হতে হবে। হ্যাঁ, তাহলে যদি স্যার ডেল্টা এইচ নেগেটিভ হওয়ার জন্য আমার ডেল্টা জি নেগেটিভ হয়, দ্যাট ইজ দ্য প্রসেসটা স্পন্টেনিয়াস হয়, তখন আমি সেটাকে বলবো এনথালপি ড্রিভেন প্রসেস। আবার ডেল্টা এইচ ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে পজিটিভ, মানে ইটস আ এন্ডোথার্মিক রিয়াকশন, ইটস নট আ এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে? তো এন্ডার্গনিক রিয়াকশনের ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা স্পন্টেনিয়াস হতে পারে, যদি আমাদের ডেল্টা এসটা, মানে এন্ট্রপি চেঞ্জটা হাইলি পজিটিভ হয়। আমি একটু ভুল করে মানে বলছিলাম, দুটোকে হাইলি নেগেটিভ হতে হবে তা নয়। ডেল্টা জি কে যদি নেগেটিভ হতে হয়, ডেল্টা এইচ কে আইদার হাইলি নেগেটিভ হতে হবে, অর ডেল্টা এইচ যদি নেগেটিভ না হয় পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এস কে হাইলি পজিটিভ হতে হবে, যাতে ডেল্টা এইচ এর যে ভ্যালুটা
সেটাকে ওভারকাম করতে পারে মাইনাস টি ডেল্টা এস। তাহলে ডেল্টা এস যদি হাইলি পজিটিভ হয়, তার মানে এনট্রপি যদি হাইলি পজিটিভ হয়, আই রেকটিফাই মাই মিস্টেক, এনট্রপি যদি হাইলি পজিটিভ হয়, তাহলেও কিন্তু প্রসেসটা এট দ্য এন্ড অফ দ্য ডে আমার স্পন্টেনিয়াস প্রসেস হবে। তো যদি ডেল্টা এইচ নেগেটিভ হওয়ার জন্য ডেল্টা জি নেগেটিভ হয়, সেটাকে আমি বলবো কি হচ্ছে এনথালপি ড্রিভেন প্রসেস। যদি ডেল্টা এস পজিটিভ হওয়ার জন্য, আবার বলছি, যদি ডেল্টা এস পজিটিভ হওয়ার জন্য আমার প্রসেসটা মানে ডেল্টা জিটা নেগেটিভ হয়, সেটাকে আমরা বলবো এনট্রপি ড্রিভেন প্রসেস। So this peptide bond formation is a entropy driven process. I'll explain a little bit more. Now let me go down here. একটু এখানে আমরা দেখি আরেকটা যে প্রশ্ন ছিল, যেটা তোমরা সবাই ধরেই রেখেছিলে, যে এমআরএনএ টা মুভ করে। অনেকে বলছো যে একটা রিলেটিভ মুভমেন্ট হয়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এমআরএনএ আর রাইবোজোমের একটা রিলেটিভ মুভমেন্ট হয়, কিন্তু যেটা আমরা নর্মালি এটাকে একটা অপটিক্যাল টুইজার এক্সপেরিমেন্ট বলে, করে দেখা গেছে যে রাইবোজোম মুভস ডাউন দ্য এমআরএনএ ওয়ান কোডন অর দ্য আদার কোডন। সৌরদীপ বোধহয় লিখেছিল একটা রিলেটিভ মুভমেন্ট হয়। তো ইটস ওকে, আমি সেটা বলছি না যে সেটা ভুল, যে একটা রিলেটিভ মুভমেন্ট হয় বিটুইন দ্য এমআরএনএ এন্ড দ্য রাইবোজোম, বাট এমআরএনএ টা কখনোই পরপর পরপর মুভ করে যায় না। The ribosome rather slides down the mRNA one codon at each time, and this is the translocation step. এবার এই জিনিসটা কেন হয়, ঠিক আছে, আমাকে তো এইটা বুঝতে হবে যে আমার পি সাইটে যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ টা আছে, হ্যাঁ, যেটা ওই এখন আমরা পেপটিডাইল টিআরএনএ বলবো, কারণ তার সাথে পুরো পেপটাইড চেইনটা আছে, সেটাকে ই সাইটে যেতে হবে, এবং এ সাইটে যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ টা আসছে সেটাকে পি সাইটে যেতে হবে। তো তার জন্য রাইবোজোমটা যে মুভ করবে, এই মুভমেন্টটা কোথা থেকে আসবে, ঠিক আছে? সুপর্ণা, ক্যান ইউ লিসেন তুমি? হ্যাঁ স্যার, পাচ্ছি শুনতে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি কি খাটে বসে আছো না চেয়ারে বসে আছো? হ্যাঁ, বসেই আছি খাটে। খাটে বসে আছো। একটা চেষ্টা করবে যে তুমি চেয়ারে বসে পা দুটো চেয়ারের ওপর তুলবে, তুলে সেই চেয়ারটাকে নাড়ানোর চেষ্টা করবে, আর কিচ্ছু ধরবে না। ইজ ইট পসিবল? যদি আমার খুব শক্তি থাকে তাহলে আমি একটু নড়াতে পারবো, না নড়াতে পারবো। একটু নড়াতে পারবে, কিন্তু মুভমেন্ট হবে না। কেন হ্যাঁ, না? আমরা মুভমেন্ট জানি হবে না। নিউটনের তৃতীয় সূত্র, সেটা হচ্ছে গিয়ে যে তোমার যদি অ্যাকশন আর রিঅ্যাকশন সেম বডির ওপর হয়, তাহলে তোমার নেট যে ডিসপ্লেসমেন্টটা সেটা জিরো হবে। যেহেতু অ্যাকশন আর রিঅ্যাকশন সেম বডির ওপর হচ্ছে, নেট ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়ার্ক ডান হচ্ছে গিয়ে জিরো, নিউটনের তৃতীয় সূত্র। কিন্তু একটু নড়াতে পারছো, এই নড়াতেটা তুমি কেন পাচ্ছ না? তুমি তোমার পজিশনটা একটু কিন্তু চেঞ্জ করতে পারছো, মানে তোমার যে তুমি আর চেয়ার টোটাল একটা কনফার্মেশনে আছো, তুমি যে মুহূর্তে তোমার কনফার্মেশনটা চেঞ্জ করছো, তুমি একদিকে হেলে গেলে টোটাল ডিসপ্লেসমেন্টটাকে জিরো করার জন্য চেয়ারটা অন্যদিকে হেলে যাবে। যেহেতু নেট ফোর্সটা জিরো, এই ব্যাপারটা হবে। সেম ব্যাপারটা কিন্তু আমাদের একটু দেখতে হবে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে। তোমাদের বাড়িতে, কারোর বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে, দেখবে এক ধরনের বাচ্চাদের গাড়ি পাওয়া যায়, তাতে কোনো প্যাডেলও নেই, অন্য কিচ্ছু নেই, কোনো ব্যাটারিও চলে না, শুধু স্টিয়ারিংটাকে সামনে পিছনে ঘোরালে গাড়িটা এগোয়, ঠিক আছে? এটা আমার ভাইজি আছে, তার একটা এরকম গাড়ি আছে। ব্যাপারটা কেন হচ্ছে, এটাকে বলি আমরা কনফার্মেশন চেঞ্জ বেসড মুভমেন্ট, ঠিক আছে? যে কনফার্মেশনটা আছে একদিকে, যদি সেটাকে আমরা কোনোভাবে চেঞ্জ করি, তাহলে অন্যদিকে অ্যাডজাস্ট করার জন্য চেঞ্জ হচ্ছে। এই যে মুভমেন্টটা হচ্ছে, রিলেটিভ মুভমেন্ট অফ দ্য রাইবোজোম অন দ্য এমআরএনএ, দিস ইজ ডিউ টু দিস কনফার্মেশনাল চেঞ্জ। এবার এই কনফার্মেশনাল চেঞ্জটা কি করে হচ্ছে? দ্য ট্রান্সলোকেশন ডিপেন্ডস মেইনলি আপন দিস কনফার্মেশনাল চেঞ্জ। এখানে আমরা এই জায়গাটা একটু দেখব, ঠিক আছে, যে মুভমেন্ট অফ রাইবোজোম অ্যালং দ্য এমআরএনএ রিকোয়ার্স এনার্জি। অবভিয়াসলি তুমি যদি সামনে মুভ করো, বা আমার ভাইজি যদি গাড়ির স্টিয়ারিংটাকে ঘোরায়, তার জন্য কিন্তু আমাদের এনার্জি দরকার। তুমি যেই সামনে মুভ করছো, টোটাল ডিসপ্লেসমেন্টটাকে জিরো করার জন্য চেয়ারটাও কিন্তু নিজের পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এর জন্য আমাদের একটা ফ্যাক্টর লাগে, ইলংগেশন ফ্যাক্টর, যেটাকে আমরা বলি ইএফজি, ঠিক আছে? এই ইএফজি এর কাজটা কি না, এটা একটা জিটিপিএস, এবং শুধু জিটিপিএস নয়, এটা কিন্তু একটা অ্যানালগ, মানে স্ট্রাকচারাল অ্যানালগ অফ দা ওই ইএফটিউ অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, সেটার একটা স্ট্রাকচারাল অ্যানালগ, মানে স্ট্রাকচারালি এটাকে
EF2 অ্যামিনো অ্যাসিড টিআরএনএ এর মতোই আর কি দেখতে। জিটিপিএস মানে এটা জিটিপির যে এনার্জিটা সেই এনার্জিটাকে কাজে লাগাতে পারে। এই যে ইএফজি এটা যখন বাইন্ড করছে এবং এর স্ট্রাকচারটা যখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ডিউ টু দা হাইড্রোলিসিস অফ দ্য জিটিপি, এ যখন বাইন্ড করছে রাইবোজোমে এবং এর স্ট্রাকচারটা যখন চেঞ্জ হচ্ছে ডিউ টু দা হাইড্রোলিসিস অফ দ্য জিটিপি, দ্যাট লিডস টু a change in the three-dimensional conformation of the entire ribosome. ওই যে তুমি চেয়ার মিলিয়ে পজিশনটা একটু চেঞ্জ হলো, সেই রকম রাইবোজোমেরও কিন্তু ইএফজিটা বাইন্ড করলো, হ্যাঁ, রাইবোজোম, এবং তার জিটিপিএস মানে জিটিপিটা যেহেতু তোমার হাইড্রোলাইজ হয়ে গেল, ইএফজি স্ট্রাকচারে একটা চেঞ্জ হলো যে কোনো মলিকিউল। এন্ড দিস ইজ এ ইউনিভার্সাল ফ্যাক্ট ইন বায়োকেমিস্ট্রি, মানে বায়োকেমিস্ট্রি। সেটা হচ্ছে যে কোনো এটিপি জিটিপি যখন বাউন্ড অবস্থায় থাকে একটা কোনো সিগন্যালিং মলিকিউল বা যে কোনো ফ্যাক্টরের সাথে, হ্যাঁ, তারপর যেই হাইড্রোলিসিস হয় সেই পার্টিকুলার মলিকিউল বা সেই ফ্যাক্টরের কিন্তু স্ট্রাকচারাল একটু চেঞ্জ হবে, এবং সেটা চেঞ্জের জন্য ওভারঅল রাইবোজোমের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে চেঞ্জ হলো এবং একটা রিলেটিভ মুভমেন্ট হলো অফ দ্য রাইবোজোম অন দ্য এমআরএনএ। ঠিক আছে, এইখানে দেখো এই যে ইএফজিটা, এটা দেখো এখানে আমি বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ ইএফটিইউ এর হোমোলগ, অলমোস্ট কিন্তু সিমিলার দেখতে ইএফজি কে। এবার ইএফজি জিটিপি বাউন্ড অবস্থায় চলে এলো, এসে কি হচ্ছে পরে এইটা এই জায়গাটা দ্যাট ইজ অলমোস্ট দ্য এ সাইড, এটা অকুপাই করে নিচ্ছে। নেওয়ার পর কি হচ্ছে, এটা জিটিপিটা হাইড্রোলিসিস হয়ে যাচ্ছে। কেন না, দিস ইজ আ স্ট্রাকচারাল অ্যানালগ, স্ট্রাকচারের মতো সেম উইথ দিস অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, ওকে, অ্যান্ড অ্যামিনো অ্যাসিড টিআরএনএ ইএফটিইউ কমপ্লেক্স, তার সঙ্গে স্ট্রাকচার এটা সেম। হাইড্রোলিসিস হওয়ার জন্য এবার একটা কনফার্মেশনাল চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার জন্য কি হলো যে না, 3 ঘর মুভ করে গেল রাইবোজোমটা উইথ রেসপেক্ট টু এমআরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইমে। আবার বলছি, রাইবোজোম কমপ্লেক্সটা উইথ রেসপেক্ট টু এমআরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইমে 3 ঘর মুভ করে গেল, যার জন্য এবারে এই জায়গায় চলে এলো এফমেট এবং সেকেন্ড অ্যামিনো অ্যাসিডটা পেপটিডাইল সাইটে বা পি সাইটে চলে এলো, এবং আরেকটা থার্ড অ্যামিনো অ্যাসিড কিন্তু এ সাইটে চলে আসতে পারছে। দেখো এইখানে কি ছিল, এখানে এটা তো ছিল, এরপরে এইখানে বাইন্ড করেছিল, প্রথম আমরা চলে যাই এ সাইটে আছে কিন্তু হচ্ছে এফমেট এবং এই অ্যামিনো অ্যাসিডটা, সেকেন্ড অ্যামিনো অ্যাসিডটা, ওকে, মানে মিথিওনিন এবং সেকেন্ড অ্যামিনো অ্যাসিডটা আছে কি হচ্ছে এ সাইটে। এবার ইএফজি জিটিপি যেই এলো, এটা মুভ করলো এবং এটা পি সাইটে এবং এটা এ সাইটকে অকুপাই করলো। থার্ড স্টেপে কি হচ্ছে না, এটা সরে যাচ্ছে এবং অ্যামিনো অ্যাসিড, থার্ড অ্যামিনো অ্যাসিডটা এসে কিন্তু এ সাইটে বাইন্ড করছে। দ্য রিলেটিভ একটা মুভমেন্ট হচ্ছে অফ দ্য রাইবোজোম অন দ্য এমআরএনএ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, এটাই আমি বলতে চাইছি। এই সিমিলারলি তারপর কি হচ্ছে ফার্দার, আচ্ছা এইটার যে জিটিপি বাইন্ডিং এবং হাইড্রোলিসিসের সাথে সাথে ওই ট্রান্সলোকেজ যে মানে ট্রান্সলোকেজ যেটা বা ইলংগেশন ফ্যাক্টর জি, সেটাও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে এবং সিমিলারলি ফোর্থ অ্যামিনো অ্যাসিড আসছে। দেখো আরেকটা স্টেপও সরে গেছে আর কি, কিন্তু অ্যাট আ টাইম 3টে বেস পেয়ার বা একটা কোডন করেই মুভ করছে দ্য রাইবোজোম। তাহলে একটু আমরা এই পুরো প্রসেসটার সামারিটা যদি দেখে নিই, এখানে কি হচ্ছে ইলংগেশন প্রসেসে, না প্রথমে হচ্ছে ইনকামিং অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, হ্যাঁ, বাইন্ড করছে রাইবোজোমকে ইএফটিইউ বা এলংগেশন ফ্যাক্টর কিউ এর সাহায্যে। তারপরের স্টেপে কি হচ্ছে, জিটিপি হাইড্রোলিসিস হচ্ছে, এবং এই যে ইএফটিইউ যে বাইন্ডিংটা এবং জিটিপি হাইড্রোলিসিস, এটা একটা সময় দিচ্ছে যে সময় আর কি পেপটাইড বন্ড ফর্মেশনটা হচ্ছে না between the amino acid in the P site and the amino acid at the A site। হ্যাঁ, এই সময় যে অ্যামিনো অ্যাসিডটা এ সাইটে এলো, সেখানে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ আর যে কোডনের ইন্টারঅ্যাকশনটা সেটা ঠিকঠাক হয়েছে কিনা এই প্রুফ রিডিংটা কিন্তু করা হচ্ছে। আদারওয়াইজ কি ভুলভাল অ্যামিনো অ্যাসিড ঢুকে যাবে, আর যার জন্য কিন্তু প্রোটিন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে বা প্রোটিনটা নাল এফেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে সেকেন্ড স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপে পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, বিটুইন দ্য টিআরএনএ যেটা রাইবোজোমের এ সাইটে আছে এবং পি সাইটে আছে। কিভাবে হচ্ছে না, আমরা জানি একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, এটা আমি লাস্ট দিনই বুঝিয়েছি।
অ্যালফা অ্যামিনো গ্রুপ যেটা এ সাইটে আছে, হ্যাঁ, সেটা ওই কার্বক্সাইল গ্রুপ মানে যেটা কার্বনিল কার্বন, হ্যাঁ, সেটাকে একটা অ্যাটাক করছে। আর at the end of the day there is a peptide bond formation, and this process is driven by a favorable change in entropy. ঠিক আছে, দিস ইজ আ এন্ট্রপি ড্রিভেন প্রসেস। কেন সেইটা এখন আমি তোমাদেরকে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে একটা বাল্ক ওয়াটার মলিকিউল, তার একটা রোল আছে আর কি, ভূমিকা আছে। ডোন্ট গো ইনটু দিস। এটা একটা এক্সাগনিক রিঅ্যাকশন, তোমরা যেটা লিখেছো দ্যাটস পারফেক্টলি ফাইন। নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে অন দিস কার্বনিল কার্বন অফ দ্য এস্টার বন্ড। কোন এস্টার বন্ডটা? যেটা লিংক করছে দ্য গ্রোয়িং পেপটাইড চেইন টু দ্য পি সাইড অফ টিআরএনএ। ওকে, to the p side tRNA, I'm very sorry, মানে p side এ যে tRNA টা আছে সেটার সঙ্গে গ্রোয়িং পেপটাইড চেইনটাকে একটা এস্টার বন্ড লিংক করে রেখেছে। তো ওকে, যে ওই মনে করে রাখো 2' কার্বন, ওই কনসেপ্টটা। তো সেই কার্বনিল কার্বনটাকে কিন্তু টার্গেট করছে কি হচ্ছে আমাদের নিউক্লিওফাইলটা, যেটা অ্যাটাক করছে আলটিমেটলি, আর পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে which is a favorable entropy reaction. এনিওয়ে, তারপরে কি থার্ড স্টেপে কি হচ্ছে যে ট্রান্সলোকেশন অফ দ্য পেপটিডাইড টিআরএনএ ফ্রম এ সাইড টু পি সাইড। এটা কিভাবে হচ্ছে? উইথ দ্য হেল্প অফ ইএফজি, এলংগেশন ফ্যাক্টর জি, যেটার একটা জিটিপিএস অ্যাক্টিভিটি আছে, মানে জিটিপি হাইড্রোলাইজ করতে পারে, প্লাস একটা স্ট্রাকচারাল অ্যানালগ অফ দ্য ইএফটিউ অ্যামিনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স, যার জন্য ইএফটিউ অ্যামিনো অ্যাসিড টিআরএনএ যেটা এ সাইটে এসে বসছিল, এটাও কিন্তু সেই সাইটে এসে বসতে পারে। ওকে, লাস্ট স্টেপ আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দ্য টার্মিনেশন অফ ট্রান্সলেশন। এখানে দুটো রিলিজ ফ্যাক্টর মেইনলি কাজ করছে, তৃতীয়টাও আছে, RF3ও আছে। আগে আমরা দুটোকে দেখে নিই। RF1 এ দু ধরনের স্টপ কোডনকে বাইন্ড করতে পারে, একটা হচ্ছে UAG এবং UAA। RF2 এ কি করতে পারে যে এও দু ধরনের স্টপ কোডন রেকগনাইজ করতে পারে, UGA এবং UAA। RF1 UAG এবং UAA, RF2 UGA এবং UAA। ঠিক আছে, এই যে রিলিজ ফ্যাক্টরস গুলো, ওকে, এই রিলিজ ফ্যাক্টরস গুলো কিন্তু স্ট্রাকচারালি টিআরএনএ অ্যানালগ হয়, মানে এদেরকে দেখতে টিআরএনএ এর মতো হয়, যার জন্য এরা কিন্তু ওই এ সাইটে এসে বসে যেতে পারে। ঠিক আছে, এরা কি করে না, তোমরা অনেকেই লিখেছো যে যেহেতু ডিহাইড্রেশন সিনথেসিসের মাধ্যমে পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, মানে পেপটাইড বন্ড তৈরি হওয়ার সময় এক অণু জল বেরিয়ে যায়, one molecule of water is released. Okay, that's why if you give one molecule of water, what will happen? This peptide bond will break. পেপটাইড বল কিন্তু ব্রেক করে যাবে। ওকে, সো এটা এটা ইভেন এস্টার বন্ডের ক্ষেত্রেও দিস ইজ ট্রু, মানে যে এস্টার বন্ড দ্বারা লিঙ্কড আছে উইথ দ্য টিআরএনএ and the growing polypeptide chain, it is linked by an ester bond, and if you provide one molecule of water, then the ester bond will also break, because one molecule ester bond যখন তৈরি হয়, then one molecule of water is released. So the same principle is worked upon here. ঠিক আছে, এই রিলিজ ফ্যাক্টর গুলো কি করে, এই ওয়াটার মলিকিউল ট্রান্সফার করে to the growing polypeptide chain, thereby breaking the growing polypeptide chain from the tRNA. মানে the release factor কি করছে, it induces the peptide transferase. পেপটিডাইল ট্রান্সফারেজ এতক্ষণ কি করছিল না, পি সাইটে যে পেপটাইডটা ছিল সেটাকে এ সাইটে যে অ্যামিনো অ্যাসিড আছে সেটার সঙ্গে বাইন্ড করিয়ে আর একটা গ্রোয়িং পেপটাইড করছে। সেইটা না করে এবার কি করছে, এই পেপটিডাইল ট্রান্সফারেজ, হ্যাঁ, it transfer the growing polypeptide chain to a water molecule rather than to a amino acid, যেটা এ সাইটে যে অ্যামিনো অ্যাসিডটা এসেছিল তাকে ট্রান্সফার না করে একটা ওয়াটার মলিকিউলকে ট্রান্সফার করছে। এনিওয়ে, and it breaks down। আর কি হচ্ছে না, এই যে দেখো এইখানে এই যে রিলিজ ফ্যাক্টরটা, it will come and it will bind at this A site because it's a structural analog of the tRNA। এখানে আরেকটা রিলিজ ফ্যাক্টর RF3, সেটা কিন্তু আবার আরেকটা জিটিপি বাউন্ড অবস্থায় থাকে। সিমিলারলি সেটা জিটিপিটা হাইড্রোলাইজ হয়ে জিডিপি হয়ে যায়। তো এইবারে বলবে যে কেন এই জিনিসটা কেন হচ্ছে, জিটিপিটা বাউন্ড হয়ে জিটিপি হওয়ার কারণ, again when it binds to this other RF which resembles the tRNA, মানে RF1 বা RF2, তাকে বাইন্ড করছে RF3,
এবং RF3 এর জিটিপিটা হাইড্রোলাইজ হয়ে জিটিপি হয়ে যাচ্ছে, তখন আবার একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসছে। এই স্ট্রাকচারাল চেঞ্জটা আসার দরুন কি হচ্ছে, এইবার কিন্তু আমাদের ছাড়িয়ে দিতে হবে। ওকে, এমআরএনএটা বাদ চলে যাবে, যে নেসেন্ট পেপটাইড চেনটা সিনথেসিস হয়েছে এখন একটা বড় পলিপেপটাইডে, সেটা বাদ চলে যাবে, টিআরএনএস গুলো সব বাদ চলে যাবে, এবং আলটিমেটলি রাইবোসোমাল যে 50S এবং 30S সাবইউনিট, এই দুটোও কিন্তু খুলে যাবে। তো যার জন্য একটা কনফার্মেশনাল চেঞ্জ দরকার, যেটা কিন্তু এখানে জিটিপি হাইড্রোলাইসিসের মাধ্যমে হচ্ছে। ইট রিলিজেস দ্য টিআরএনএ from the P side, from the E side, P side, ওকে, ই সাইট এবং পি সাইট থেকে টিআরএনএ কে রিলিজ করে দিচ্ছে, পেপটাইড চেইন পলিপেপটাইড চেইন যেটা সিনথেসিস হচ্ছে সেটাকে রিলিজ করে দিচ্ছে, এমআরএনএ কে রিলিজ করে দিচ্ছে। ঠিক আছে, এই দেখো এইখানে ছবিটা দেখো, ও হাইড্রোলিসিস হয়ে গেল, দিয়ে ও ছেড়ে চলে গেল, আরএফসি ছেড়ে চলে গেল, এখানে আলটিমেটলি এমআরএনএ ছেড়ে চলে যাচ্ছে, পলিপেপটাইড চেইন ছেড়ে চলে যাচ্ছে, এবং ই সাইটে একটা টিআরএনএ আছে আর পি সাইটে একটা টিআরএনএ আছে। এই পি সাইটের টিআরএনএ টার সঙ্গে কিন্তু পলিপেপটাইড চেইনটা লিংক ছিল। এবারে এই ই সাইটের টিআরএনএটা খুলে বেরিয়ে চলে যাবে এবং পি সাইটের টিআরএনএটাও কিন্তু খুলে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, সো দিস ইজ আ স্মল সামারি। সেটা হচ্ছে আফটার মেনি ইলংগেশন সাইকেলস রিলিজ ফ্যাক্টর রেকগনাইজ দ্য স্টপ কোডন, এটা বললাম RF1 বা RF2, and terminate polypeptide chain synthesis by releasing the polypeptide, further displacing the tRNA and separating the ribosomal subunit, যেটার জন্য কিন্তু আমাদের আরেকটা জিটিপি মলিকিউলের হাইড্রোলাইসিস দরকার, বাউন্ড টু রিলিজ ফ্যাক্টর 3। ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোসোমাল রিসাইক্লিং ফ্যাক্টর থাকে, ঠিক আছে, যেটা কিন্তু স্টিমুলেট করে দ্য রিলিজ অফ টিআরএনএ ইন দ্য পি সাইট এন্ড ই সাইট। মনে রাখতে হবে, আমি আবারও বললাম, আগেও বোঝালাম, যে ই সাইটে একটা টিআরএনএ আছে, পি সাইটে একটা টিআরএনএ আছে। ঠিক আছে, দুটো রিলিজ হয়ে যাবে, তবেই কিন্তু এমআরএনএটা, যেটা কোডনের সঙ্গে টিআরএনএ এর অ্যান্টিকোডন রিঅ্যাকশন হচ্ছিল, এমআরএনএটাও রিলিজ হয়ে বেরিয়ে যাবে। পলিপেপটাইড চেন তো আগেই বেরিয়ে গেছে, এবং এরপর 50S 30S সাবইউনিটও আলাদা হয়ে যাবে। ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় রাইবোসোমাল রিসাইক্লিং ফ্যাক্টর স্টিমুলেট করে এই যে রিলিজ অফ দ্য টিআরএনএ ইন দ্য পি সাইট and the E site, which further leads to the release of the mRNA. Last, a very important thing that I want to tell all of you, যে at least 4 high energy phosphate bonds, যেটা তোমার এটিপি বা জিটিপি থেকে আসছে, ব্রেক করতে হবে টু প্রোভাইড দ্য এনার্জি ফর ইনকর্পোরেশন অফ অ্যান অ্যামিনো অ্যাসিড। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝতে হবে, যে at least 4 high energy phosphate bonds from ATP by GTP must be broken to generate each peptide bond and energy investment necessary for guaranteeing the fidelity of translation. মানে 4টে হাই এনার্জি ফসফেট বন্ড ATP বা GTP থেকে আসছে, সেটা কিন্তু দরকার ফর ইনকর্পোরেশন অফ আ সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড। আমরা দেখেছি যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, সেটা একটা ব্যবহার করছে একটা এটিপি কে। ফার্দার আমরা দেখতে পাচ্ছি যে তোমার ইয়ের সময় আর কি, ইলংগেশনের সময় দুটো মলিকিউল হাই এনার্জি ফসফেট বন্ড ব্রোকেন ডাউন হচ্ছে, একটা ইএফকিউ এর সঙ্গে যুক্ত থাকছে আর একটা ইএফজি এর সঙ্গে যুক্ত থাকছে। ফার্দার আরএফ3 সেটাও আরেকটা জিটিপির সাথে যুক্ত থাকছে। তো এইভাবে 4টে হাই এনার্জি ফসফেট বন্ড কিন্তু লাগছে, এবং তার সাহায্যে সঠিকভাবে একটি অ্যামিনো অ্যাসিড কিন্তু ইনকর্পোরেট হতে পারছে আমাদের পেপটাইড চেনে। And it is very important to maintain the fidelity of translation, because if a wrong amino acid gets incorporated, there can be huge effect on the protein structure and hence function, which might lead to a disease. Is it okay? মানে এই ধরনের mutation at the protein level will lead to abnormal functioning of the protein and further disease. ওকে, তো এইটা আমাদের ট্রান্সলেশন সম্পর্কে গেল। কতক্ষণের মিটিং হয়েছে কেউ দেখতে পাচ্ছ? কোনো ওয়ার্নিং দিচ্ছে না। যাই হোক, এই জিনিসটা গেল। লাস্ট আমি তোমাদের একটা জিনিস বলবো, which is very important. Let me come back to the screen. আমি চলে এসেছি। সেটা হচ্ছে যে যেটা আরেকজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা রাইবোসোমের ব্যাপারটা বললাম, পেপটাইড বন্ড ফরমেশনের ব্যাপারটা বললাম, পি সাইটে তো আসে, এটা তো এতদিনে পড়িয়েছি, অনেকবার জেনে গেছো। আরেকটা হচ্ছে যে সাপ্রেসার টিআরএনএ মিউটেশন,
এইটা নিয়েও একটা প্রশ্ন অনেকের মনে আছে যে সাপ্রেসার টিআরএনএ মিউটেশন এই ব্যাপারটা এক্স্যাক্টলি কি। দেখো তোমরা ঠিক লিখেছো যে একটা স্টপ কোডন আসছে এবং এই স্টপ কোডনের করসপন্ডিং যদি কোনো টিআরএনএ আমরা ঢোকাতে পারি ক্যারিং অ্যান অ্যামিনো অ্যাসিড, then the stop codon could be overcome. This is definitely an example of suppressor tRNA mutation. But আমি এই জিনিসটা বলতে চাইছি যে এটা কোনো অসুবিধা নেই যে স্টপ কোডনকে বাইপাস করা। মানে কিভাবে বাইপাস করা, একটা কোনো মিউটেশন হয়ে গেছে যেটা একটা নর্মাল কোডন ছিল জিনের মধ্যে, সেটাকে স্টপ কোডনে কনভার্ট করেছে। সিমিলারলি আমি একটা করসপন্ডিং মিউটেশন টিআরএনএ তে এমন করব যে সেই টিআরএনএটা স্টপ কোডনকে বাইন্ড করবে এবং যে অ্যামিনো অ্যাসিডটা ইনিশিয়ালি অ্যাকর্ডিং টু দ্য জিন ঢোকার কথা ছিল সেই অ্যামিনো অ্যাসিডটাই কিন্তু ইনকর্পোরেট হবে। ওকে, একটা mutation in the gene is actually bypassed by another mutation in the tRNA which recognizes the codon and puts the same amino acid. So this stops the premature termination of translation, যেটা কিন্তু মিউটেশনের জন্য হয়েছিল। ঠিক আছে, এই টাইমের দিয়ে দিচ্ছে অলরেডি। premature termination of the translation যেটা কিন্তু আমাদের হয়েছিল ওই মিউটেশন ঘটেছিল আর কি, যেটা আমাদের জিনের মধ্যে, তার জন্য একটা প্রিম্যাচিওর টার্মিনেশনের ব্যাপার চলে এসেছিল। বাট উই হ্যাভ অ্যাকচুয়ালি ওভারকাম দ্যাট বাই a similar mutation in the tRNA which recognizes that codon and incorporates the same amino acid. এই জিনিসটা কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রেও করা যেতে পারে, যেখানে ধরো একটা মিউটেশন হয়েছে এবং একটা রং অ্যামিনো অ্যাসিড ইনকর্পোরেটেড হওয়ার মতো মিউটেশন হয়েছে জিনে, তাহলে আমরা টিআরএনএ তে এমন একটা মিউটেশন করে দেব যে মিউটেশনটার সাহায্যে আমার সঠিক অ্যামিনো অ্যাসিডটা রেকগনাইজ হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো ওই দিস গ্লুটামিক অ্যাসিড ইজ কনভার্টেড ইনটু ভ্যালিন, ওকে, মিউটেশনের জন্য। তাহলে কি একটা সিঙ্গেল পয়েন্ট মিউটেশনের জন্য এই কনভার্সনটা হয়, তাহলে টিআরএনএ মানে গ্লুটামিক অ্যাসিড থাকার কথা কিন্তু ভ্যালিন ঢোকার কথা, জিনে এমন মিউটেশন হয়েছে। আমি যদি এমন একটা টিআরএনএ সিনথেসাইজ করি যেটার অ্যান্টিকোডনটা ভ্যালিনের কোডনের সাথে বাইন্ড করবে, আমি যদি এমন একটা টিআরএনএ সিনথেসাইজ করি যেটার অ্যান্টিকোডনটা ভ্যালিনের কোডনের সাথে বাইন্ড করবে, হ্যাঁ, কিন্তু ঢোকাবে গ্লুটামিক অ্যাসিড, মানে যেটার অ্যান্টিকোডনটা ভ্যালিনের কোডনের সাথে বাইন্ড করলো কিন্তু সেটার অ্যাকসেপ্টর আর্ম মানে সিপিএ তার সঙ্গে বাউন্ড আছে গ্লুটামিক অ্যাসিড, তাহলে জিন লেভেলে গ্লুটামিক অ্যাসিডের জিনের ওই গ্লুটামিক অ্যাসিডের জায়গায় পয়েন্ট মিউটেশন হয়ে ভ্যালিন হয়ে যাওয়ার জন্য যে পরিবর্তনটা ঘটেছিল আর কি আমাদের প্রোটিনে ঘটার সম্ভাবনা ছিল, সেটাকে আমি নালিফাই করলাম, কারণ এট দ্য প্রোটিন লেভেল আমার টিআরএনএটা ভ্যালিনের কোডনটাকে রেকগনাইজ করছে কিন্তু গ্লুটামিক অ্যাসিডই ঢোকাচ্ছে। So I will get the proper protein, and at the end of the day it is the protein that matters and not the জিন, কারণ প্রোটিনটার ফাংশনাল রোল আছে, প্রোটিনটা যদি প্রপার স্ট্রাকচার থাকে, প্রপার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড থাকে, then the functions will be perfect. Okay, so this is the principle of a suppressor tRNA mutation. আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারো, বাট তাড়াতাড়ি সময় শেষ হয়ে আসছে। টিআরএনএ যখন অ্যামিনো অ্যাসিডের সঙ্গে বাইন্ড করছে তখন টিআরএনএ যে স্পেসিফিসিটিটা কিসের উপর ডিপেন্ড করে? টিআরএনএ যখন অ্যামিনো অ্যাসিডের সঙ্গে বাইন্ড করছে, হ্যাঁ, স্পেসিফিসিটিটা কিসের উপর ডিপেন্ড করে বলতে, মানে দেখো টিআর বলো, অ্যান্টিকোডনের উপর ডিপেন্ড করে, পুরোপুরি অ্যান্টিকোডন লুপে কি সিকোয়েন্স আছে সেটার উপর ডিপেন্ড করবে কোন টিআরএনএটা কোন অ্যামিনো অ্যাসিডকে বাইন্ড করবে। কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড তো অনেকগুলো অনেকগুলো কোডন দ্বারা স্পেসিফাই হয়, সেক্ষেত্রে কি হবে সেটা? আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমার কোয়েশ্চেনটা, গুড কোয়েশ্চেন। দ্য আনসার ইজ যে একটা টিআরএনএ আছে, ওকে, সেই টিআরএনএটা ধরো তিনটে ডিফারেন্ট টিআরএনএ আছে বা দুটো টিআরএনএ আছে, দুটো টিআরএনএই আমার গ্লাইসিনকে বাইন্ড করছে, ঠিক আছে। এবারে আমার স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ আছে, যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজটা ওই টিআরএনএটাকে বাইন্ড করবে এবং গ্লাইসিনকে লিংক করবে অ্যাট ইটস অ্যাকসেপ্টর আর্ম। বোঝালাম? সেই অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজটা
will be specific for the anticodon loop. যদি ধরো আরবিট্রারি XXX এইটা থাকলো, ও গ্লাইসিনের সাথে বাইন্ড করবে, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস ওকে রেকগনাইজ করলো, and this amino acid tRNA synthesis is very specific for the amino acid and it will attach it to an amino acid to the glycine. আবার XXY সেটাও গ্লাইসিনেরই জন্য, সেটাও কিন্তু বাইন্ড করবে গিয়ে হচ্ছে with your this tRNA and it will recruit at the recruit glycine at the A site. ওকে, তো এখানে স্পেসিফিসিটিটা যদি তুমি জানতে চাও তাহলে দুটো ডিফারেন্ট ধরনের কোডন আছে, তো যেটা গ্লাইসিনকে বাইন্ড করবে। তো দিস টু ডিফারেন্ট tRNA will be recognized by amino acid synthesis enzyme amino acid tRNA synthesis and it will bind the tRNA with glycine only. এখানে উত্তর শেষ নয়, উত্তরটা হচ্ছে যেটা আরো বলার আছে সেটা হচ্ছে it's not only about the anticodon loop and the acceptor step. tRNA তে আরো স্ট্রাকচার থাকে তোমরা জানো, ডি লুপ, হ্যাঁ, এবং ডিএইচ ওই যে ইয়েটা যেটা সাইট ওই লুপ, এইগুলোরও একটা রোল থাকে এই অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস রেকগনিশনে। আর কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো সৌরদীপ। মানে যখন পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে তখন তো এ সাইটের অ্যামাইনো অ্যাসিডটা পি সাইটকে অ্যাটাক করছে, মানে অ্যামাইনো গ্রুপটা কার্বনিক গ্রুপকে অ্যাটাক করছে। তো এবার লাস্ট যে টিআরএনএ এর সাথে যে লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটা বাইন্ড থাকছে সেটা কি করে ভাঙছে সেই বন্ডটা, মানে সেটার জন্য কোনো এনজাইম থাকছে? হ্যাঁ, এখানে অবশ্যই যেটা ব্যাপারটা হচ্ছে এই অ্যাটাকটা হচ্ছে কি করে, এটা তো একটা এনজাইমের মাধ্যমেই হচ্ছে, ব্রাদার একটা রাইবোজাইমের মাধ্যমে হচ্ছে, যেটাকে আমরা বলছি পেপটিডাইল ট্রান্সফারেন্স। ওকে, দিস ইজ দ্য রাইবোজাইম, মানে দ্য আরএনএ অ্যাক্টিং অ্যাজ অ্যান এনজাইম, 50S সাবইউনিটের একটা আরএনএ এনজাইম হিসেবে কাজ করছে। তো সেই এনজাইমটাই এবার কি করছে যে ওটাকে ভেঙে দিচ্ছে, মানে ওটার ফাংশনটা কি, যে যে এস্টার বন্ডটা তোমার রয়েছে, হ্যাঁ, বিটুইন দা পেপটিডাইল টিআরএনএ এন্ড দা পেপটাইড, পেপটিডাইল টিআরএনএ এবং পেপটাইডের মধ্যে যে এস্টার বন্ডটা রয়েছে সেই বন্ডটাকে ব্রেক করছে। কিভাবে ব্রেক করছে না, একটা নিউক্লিওফিলিক অ্যাটাক তো হচ্ছে ফ্রম দা অ্যামিনো অ্যাসিড এট দা এ সাইড, সেটার যে লোন পেয়ারটা রয়েছে আর কি নাইট্রোজেনের উপর, মানে অ্যামিনো গ্রুপের অ্যামিনো নাইট্রোজেনের উপর, সেই লোন পেয়ারটা অ্যাটাক করছে করে ওই এস্টার বন্ডটা ব্রেক করছে করে একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছে। এই পুরো প্রসেসটাকে মিডিয়েট করে গিয়ে হচ্ছে তোমার পেপটিডাইল ট্রান্সফারেন্স। লাস্টের ক্ষেত্রে কি হচ্ছে, নাও দিস there is no nucleophilic attack but there is a attack by a water molecule, যেটা আমি বলছিলাম যে যেহেতু কোনো এস্টার বন্ড তৈরি হওয়ার জন্য তৈরি হলে ডিহাইড্রেশন সিনথেসিস হয়, একটা ওয়াটার মলিকিউল রিলিজ হয়। তো সেম কেসে একটা ওয়াটার মলিকিউল যদি তুমি দিয়ে দাও তখন কি হবে, and in the presence of an enzyme the ester bond will get broken. তো ওই জিনিসটাই হচ্ছে যে পেপটিডাইল টিআরএনএ থেকে ওই এস্টার বন্ডটা ব্রেক করে পেপটাইডটা আলাদা হয়ে যাচ্ছে, এবং এস্টার বন্ডটা ব্রেক করছে কার্বনিল কার্বনে কিন্তু একটা হাইড্রক্সাইল গ্রুপ অ্যাডও হচ্ছে, যার জন্য লাস্ট যে অ্যামিনো অ্যাসিডটা থাকছে সেটার এন্ডে কিন্তু COH থাকছে, কোনো কার্বনিল গ্রুপ কিন্তু থাকছে না, হাইড্রক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড থাকছে। বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে, তো আমাদের আর সময় নেই, বি এন্ড ইট হিয়ার। ওকে, অল দ্য বেস্ট, রোববার দিন দেখা হচ্ছে সবার সাথে, টাটা। আচ্ছা।